মার্কার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকের প্রতিশ্রুতি অনুযায়ী আজকে কিন্তু এই ক্লাস। গতকাল আপনাদেরকে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম। কি ঘোষণা দিয়েছিলাম? যে আজ আমরা একটা ক্লাস নিব, সেমিনার পরবর্তী ক্লাস। গতকালকে তো আমাদের সেমিনার হলো। আপনারা যারা সেমিনারে ভর্তি হয়েছেন তাদের সাথে রেগুলার ক্লাসে তো দেখা হবে। তবে আমার একটু প্রত্যাশার বাইরে ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম এই ব্যাচটা পরিপূর্ণ হতে মনে হয় আরো ৩-৪ দিন লাগবে, কিন্তু এত দ্রুত যে প্রায় পরিপূর্ণ হয়ে যাবে ব্যাচটা, এটা আমি ভাবতে পারি নাই। আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা মোটামুটি সবাই, আমরা যারা আমাদের এই ব্যাচে সবাই এনরোল করে ফেলছে, আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের ক্লাস শুরু হবে কিন্তু 1 অক্টোবর। হ্যাঁ, বুঝতেই পারছেন, আগামীকাল থেকে আর কি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো এখনো চাইলে যারা ভর্তি হন নাই তারা ভর্তি হতেই পারেন, তবে আমাদের এই ব্যাচ মোটামুটি পূরণ হয়ে গেছে, তাইলে এখনো 2-4 জন ভর্তি হতে পারবেন। অনেকের ধারণা যে অনলাইনে ব্যাচ পূরণ হওয়ার কি আছে, যা ইচ্ছা তো ভর্তি করাবেন। না, ক্যারিয়ার ম্যাপ সেটা করায় না। ক্যারিয়ার ম্যাপ মোটামুটি টার্গেট আছে তাদের। আমরা ক্লাসরুমে ততগুলো স্টুডেন্টই রাখি, জুমে যতগুলো আমরা সামলাতে পারবো। যাই হোক, আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে আর কি। আমি যে কাজটা করেছি, আপনারা যারা আজকে সাউথ বাংলা ব্যাংকের পরীক্ষা দিয়েছেন বা প্রশ্ন দেখছেন, তারা হয়তো দেখবেন পিন পয়েন্ট এরর থেকে দেখলাম 3টা কি 4টা প্রশ্ন চলে আসছে। পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসবেই। আপনি বাংলাদেশ ব্যাংক রেডির পরীক্ষা দেন, কম্বাইন্ড ব্যাংকে পরীক্ষা দেন, আর প্রাইভেট ব্যাংকে দিলে তো কোনো কথাই নাই, পেট্রো বাংলা তো কোনো কথাই নেই। আপনার পিন পয়েন্ট এরর কমন টপিক, কিছু না আসলেও এটা থাকবে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। সাথে আছে দীপ্ত, ইহসান, ফাহমিদা। হ্যাঁ, প্রত্যেকেই। হ্যাঁ, ম্যাথের জন্য ফ্রি ক্লাস হবে, নিশ্চয়ই হবে। তবে আমি না বেশ কদিন ধরে অসুস্থ, কেন জানি সুস্থ হতে পারতেছি না। আল্লাহর কাছে চাচ্ছি আপনারা দোয়া করেন। তবে তারপরেও বসে থাকার চেয়ে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। আজকেও অসুস্থ, ক্লাস নিচ্ছি। কত আর বসে থাকি, দোয়া করবেন আর একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা এই যে অসুস্থতা সত্ত্বেও আপনাদের ক্লাসগুলো নেই, ফ্রি ক্লাসগুলো নেই, লাইভগুলো নেই, অবশ্যই তো একটা ভালো লাগা কাজ করে। আপনাদের প্রতি তো একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসার জায়গা থেকে তো আমরাও চাবো আপনারা ক্লাসগুলো সবার কাছে শেয়ার করে দিবেন, আরো বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি মানুষ উপকৃত হবে। ভালো কাজের সাথে সবসময় যুক্ত থাকতে হবে। কদিন বাঁচবো বলেন, যে কয়দিন বাঁচবো ভালো কাজের সাথে যুক্ত হব। মরে যাওয়ার পর তো আপনি কোনো কিছু করতে পারবেন না। মরে যাওয়ার পর আমাদের মনে হবে, ইস যদি আরেকটু সময় পাইতাম, যদি পৃথিবীতে ভালো কিছু কাজ করে আসতে পারতাম, আজকে তার ফলাফল পাইতাম। কিন্তু বাট তখন আফসোসই করতে হবে, তখন আর কিছু করার সুযোগ থাকবে না। সুতরাং যে কদিন জীবন আছে, সুস্থ আছি, ভালো কিছুর সাথে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, সব সময় প্রতিদিন নিয়ত করতে হবে যে আমি যেন একটা আজ ভালো কাজ করতে পারি, অন্তত একটা যেন মিস না হয়। ইংলিশ অনেক দুর্বল, এখন কোচিং করলে কি ইংলিশ বেসিক থেকে শুরু হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেসিক থেকে শুরু করব। আচ্ছা, থ্যাংক ইউ পুতুল। তাহলে আমাদের এখানে আজকে আমরা স্ক্রিনে কি দেখতেছি দেখেন, এখানে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মাত্র 15টা নিয়মে পিন পয়েন্ট এরর। আসলে পিন পয়েন্ট এরর বলতে বোঝায় একটা বাক্যের মধ্যে একটা ভুল থাকবে, আপনাকে ভুলটা খুঁজে বের করতে হবে। মূলত এটার জন্য ইংলিশ গ্রামারের সবগুলো টপিক সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। কিন্তু সত্যি বলতে আমাদের কি এতগুলো সময় আছে? অনেকেরই নাই। যার কারণে আমি একটু চেষ্টা করেছি যে আপনাদেরকে আমি হাতে গোনা 15টা নিয়ম দিব আজ। এই 15 রুলসের মধ্যে আশা করি এরর ফাইন্ডিংটা অনেকটা যেন পানির মতো সহজ হয়। আমরা সবসময় বলি পানির মতো সহজ। কেন বলি পানির মতো সহজ? আমরা ভাতের মতো সহজ বলি না কেন? শুধু পানির মতো কেন সহজ বলি? এটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে আমরা মাত্র 15টা নিয়ম শিখবো ইনশাল্লাহ। তাহলে লাইভটা আপনারা যারা শেয়ার দেননি, শেয়ার দিয়ে দিবেন।
আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে প্রথমে একটা নিয়ম লিখবো, হ্যাঁ? নিয়মগুলো হিসাব করবেন আর খাতায় লিখে নেবেন। প্রথম রুলটা যদি আমি বলি, সেটা হলো কতগুলো শব্দ, সেটা যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের সাবজেক্ট গঠিত হয়, মানে কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হলো, যা একটা ফ্রেজের কাজ করে, গঠিত হলে সেক্ষেত্রে আমরা হেড ওয়ার্ড হিসেবে প্রথম নাউনটাকে ধরি। আমি সেটাই লিখেছি, সেই ক্ষেত্রে প্রথম নাউনটি অনুসারে ভার্ব বসে। এটা একটা নিয়ম, রুল 1। তাহলে যখনই আমরা দেখব কোনো বাক্যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হয়েছে, আমরা ভার্ব বসাবো কোনটা অনুসারে? প্রথম নাউন অনুসারে। বিশ্বাস করেন এই রুলটা অনেক সহজ অনেকের কাছেই, কিন্তু পিন পয়েন্ট এররের বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এই নিয়মটা থেকে কমন পড়ে। ফাহমিদা, হ্যাঁ, এসবিএসসি এক্সাম পিন পয়েন্ট এরর, প্রেপোজিশন, ভোকাবুলারি থেকে কোশ্চেন আছে। আশা করি পুতুল, যদি ভোকাবের ক্লাস করে থাকো, প্রেপোজিশনের ক্লাস করে থাকো, আজকের পরীক্ষাটা তোমার জন্য ইংলিশ অংশটা অন্তত সহজ হওয়ার কথা, তুমি জানাবা যতটুকু জানি। আচ্ছা, হ্যাঁ সৌরভ, ব্যাংকের ইংলিশ কোশ্চেন অনেক কঠিন, এত এত ভোকাবুলারি বেসড কোশ্চেন হয়, সো অনেক ডিফিকাল্ট। কথা সত্য সৌরভ। তবে যারা আমাদের ভোকাবের ক্লাসগুলো নিয়মিত করে, আশা করি তাদের কাছে ভোকাব খুব একটা কঠিন মনে হয় না, হ্যাঁ, খুব একটা মনে হয় না। আচ্ছা, তাহলে যে কথাটা আমি বলছিলাম, যে আমরা যেটা নিয়ম জানলাম, যে কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয়, তখন প্রথম নাউন অনুসারে আমরা ভার্ব বসাই। এটা আমাদের হেড ওয়ার্ড। তাহলে আমার প্রথম নাউনটাকে এখানে প্রথম নাউনটা হলো দা প্রোডাকশন। দেখো, প্রোডাকশন শব্দটি সিঙ্গুলার নাউন, সেই অনুযায়ী আমার ভার্বও সিঙ্গুলার হবার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ভার্বটা আছে কি আর। তাহলে এখানে আর এর জায়গায় ইজ হওয়ার কথা ছিল, তার মানে আমার অপশন বিটা ভুল আছে। সুতরাং সঠিক উত্তরটা কি? বি। ওকে, এই রুল 1 এর আলোকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। এখানে কি আছে 2 নম্বরে? স্পন্সর্স অফ দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট বট অ্যাডভার্টাইজিং টাইম অন টেলিভিশন। দেখো, এখান থেকে শুরু করে এই পুরো অংশটাই কিন্তু বাক্যের সাবজেক্ট। তো যখন সাবজেক্টটা এরকম বিশাল বড় হয় বা কতগুলো শব্দ মিলে সাবজেক্ট গঠিত হয়, আমরা একটু আগেই নিয়মটা দেখলাম, আমরা ভার্ব বসাই কোনটা অনুসারে? আমরা ভার্ব বসাই প্রথম নাউনটি অনুসারে। হ্যাঁ, প্রথম নাউন। প্রত্যেকে উত্তর করে যাবেন কমেন্ট বক্সে, দেখবো কার কতগুলো সঠিক হয়। ক্লাস শেষে আমরা আজকে গুনবো সেগুলো, কার কতটা সঠিক হয়। তাহলে আমার প্রথম নাউনটা হচ্ছে স্পন্সর্স। প্রথম নাউনটা হলো প্লুরাল নাম্বার। তো নাউন যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও তো হবে প্লুরাল। এখন আমরা যখন ভার্বটা সিঙ্গুলার করতে চাই, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস দেই। ভার্ব প্লুরাল করার সময় এস বাই এস যুক্ত হয় না, কিন্তু এখানে দেখতেছি আমরা ভার্ব দিছি ইনক্লুডস। যেহেতু আমার নাউনটা প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, তো এসটা রাখা যাবে না। সুতরাং এখানে ইনক্লুডস না হয় কি হবে? ইনক্লুড হবে। তার মানে আমার ভুলটা আছে কোথায়? অপশন বি তে। এক্স্যাক্টলি, সবাই বি দিয়েছেন, দেখে ভালো লাগলো। এবার আসি আমরা 3 নাম্বার প্রশ্নে। আমার নিয়ম কিন্তু একটাই চলছে, হ্যাঁ, একটা নিয়ম দিয়ে। বাইং ক্লোথস আর, দেখেন এইখানে আমার এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। একটু গেস করেন তো, এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে, আমরা জানি নাউন ফ্রেজ নাউন ক্লোজের পর ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু আমি বলছিলাম যে যখনই কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের একটা সাবজেক্ট গঠিত হবে, আমরা ভার্ব বসাবো কোনটা অনুসারে? প্রথম নাউন। তাহলে আমার এখানে প্রথম নাউন কোনটা? প্রথম নাউন ক্লোথস না, বরং প্রথম নাউন হচ্ছে বাইং। বাইং যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে তো আর হওয়ার কথা না, আর এর জায়গায় কি হওয়ার কথা ছিল? ইজ। সুতরাং 3-এর ভুল আছে কোথায়? অপশন এ তে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা নিয়ম পাইলাম। একটা নিয়ম কি ছিল? যে কতগুলো শব্দ একত্রিত হয়ে বাক্যের সাবজেক্ট গঠিত হলে ভার্ব বসে প্রথম নাউন অনুসারে। এটা দিয়ে আমরা এই 4 নম্বর প্রশ্নটাও সলভ করব। দেখি আপনারা সবার আগে উত্তর লিখতে পারেন কারা কারা। দ্য কস্টিক রিমার্কস শি মেড ওয়াজ টোটালি আনকল্ড ফর। খেয়াল করেন,
এখানে আমরা দেখতেছি দা হলো একটা আর্টিকেল। তো আপনারা জানেন আর্টিকেলের পর দুইটি ওয়ার্ড থাকলে প্রথম শব্দটা হয় অ্যাডজেক্টিভ আর এই দ্বিতীয় শব্দটা হয় কি নাউন। তো আমরা রিমার্কস হলো নাউন। তাহলে এটা যেহেতু বাক্যের সাবজেক্ট, তো আমরা তো জানি সাবজেক্ট এর নাউন অনুসারেই তো ভার্ব বসবে। দেখেন রিমার্কস নাউন হিসেবে কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে আমার ভার্বও প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ভার্বটা আছে সিঙ্গুলার নাম্বার। এখন এই ভার্বের নিচে কোনো আন্ডারলাইন করা নেই, তার মানে কি? তার মানে এটা কারেক্ট আছে, এই ভার্বকে নড়াচড়া করা যাবে না। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে আমার কি করণীয়? আমার এই নাউনটাকে সিঙ্গুলার করতে হবে। রিমার্কসের জায়গায় আমার লিখতে হবে রিমার্ক। তাহলে ভুলটা আছে কোথায়? রাইট, অপশন বিতে আছে ভুলটা, অপশন বিতে। বাহ, প্রত্যেকে উত্তর লিখতেছেন। আপনাদের সবার কমেন্টগুলো আমি সামনের স্ক্রিনে দেখতে পাচ্ছি, সবাই সঠিক উত্তর করতে পারতেছেন, ভালো লাগতেছে। আচ্ছা ওকে, এরপরে আজকে সোজা কথায় পিন পয়েন্ট এররের যা রুলস আছে গুরুত্বপূর্ণ আমরা সব আলোচনা করবো ইনশাল্লাহ। এবার পরের প্রশ্ন, পরের প্রশ্ন আপনারা উত্তর করেন, উত্তর করতে করতে আমি রুল 2টা লিখে ফেলি। রুল 2, 2 নাম্বার নিয়মটা হচ্ছে আমরা যখন দেখব কোথাও ইচ অফ সরি এইদার অফ অথবা নেইদার অফ অথবা ওয়ান অফ অথবা নন অফ, ইচ অফ, এইদার অফ, নেদার অফ, ওয়ান অফ, নন অফ, যদি এই অফগুলো থাকে আমরা এই অফগুলোর পরে নাউন বা প্রোনাউনকে করে দিব প্লুরাল আর ভার্বকে করে দিব সিঙ্গুলার। তাহলে এদের পরে যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেইটা হবে প্লুরাল নাম্বার, আর যে ভার্বটা থাকবে এই ভার্বটা হবে কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। যদি তাই হয় তাহলে এবার দেখেন এখানে আছে নেইদার অফ, তো নেইদার অফের পরে কিন্তু কথা রেখেছে, নেইদার অফের পরে নাউনটা প্লুরাল করতে হবে। দেখেন নাউনকে কিন্তু প্লুরাল নাম্বার করা হয়েছে, আনসার এর প্লুরাল ফর্ম করা হয়েছে আনসার্স। নেইদার অফের পরে নাউন যেহেতু প্লুরাল হয়েছে তাহলে ভার্বটা করতে হবে কি নাম্বার? সিঙ্গুলার। ওই মেমোরেন্ডাম দেখে আপনার কোনো লাভ নেই। কেন? কারণ ওইটা মেমোরেন্ডাম হোক আর মেমোরেন্ডা সিঙ্গুলার নাম্বার হোক, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। কেন? কারণ আমার হেডেক হচ্ছে নেইদার অফের পরে নাউনটা প্লুরাল আছে কিনা। হ্যাঁ আছে। এখন আমার দেখার বিষয় ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। তাহলে ভার্ব কই? ভার্ব আছে বি নাম্বার অপশন, ভার্ব আছে কি অ্যাড্রেস। যদি ভার্বটা সিঙ্গুলার হতে চায় তাহলে এখানে অ্যাড্রেসেস হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হয়নি। তাহলে আমার ভুলটা আছে কোথায়? ভুলটা আছে অপশন বিতে, কারণ নেইদার অফের পর নাউন প্লুরাল হলে ভার্বটা হয়ে যায় কিন্তু সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার করতে গেলে ভার্বের সাথে এস বা ইএস। আচ্ছা, রাশেদ লিখছে পিন পয়েন্ট এরর খুবই জোস লাগে। হ্যাঁ আসলে জোস লাগে। আচ্ছা তাহলে বুঝতে পারছেন মেমোরেন্ডার ব্যাপারটা কিন্তু আপনারা বুঝে গেছেন। হ্যাঁ মেমোরেন্ডার বিষয়টা কিন্তু বুঝে গেছেন যে এইটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা না। আমাদের কথা হলো নেইদার অফের ঠিক পরের নাউনটা প্লুরাল কি আছে? আছে, আছে। এখন তোমার কি দরকার? সিঙ্গুলার ভার্ব দরকার। তো মেমোরেন্ডাম কি ভার্ব না? ওর দিকে তাকানোর দরকার নাই, তোমার ভার্বটা সিঙ্গুলার করতে হবে, সুতরাং অ্যাড্রেস শেষ হইতে হবে। আচ্ছা এমসিকিউ আনসার দিতে প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে রিটেন লেটার আসছে বাট স্যার লেটার ফর্মেট ঠিক মতো জানা ছিল না, কোনো ম্যাথ আসেনি, আসছে ফোকাস, আর্গুমেন্ট, ট্রান্সলেশন, আমার রিটেন পার্ট ঠিক মতো ভালো হয় নাই। আচ্ছা তার মানে তুমি এখন বেশি বেশি রিটেনের ক্লাসগুলো করো, রিটেনের ক্লাসের উপর বেশি জোর দাও। হ্যাঁ যেদিনই মালিবাগ ব্রাঞ্চে আমার ফোকাস রাইটিং আর্গুমেন্ট রাইটিং এর ক্লাস থাকবে সেদিনই চলে আসো, ঠিক আছে? চলে আসো সেদিনই। তাহলে হ্যাঁ কয় তারিখ? 7 তারিখে আমার মালিবাগ ব্রাঞ্চে ক্লাস আছে, 7 তারিখে চলে আসো, ইনশাল্লাহ কথা হবে। আর্গুমেন্ট রাইটিং এর একটা ফরম্যাট যদি শিখতে পারো ওইটা দিয়ে মোটামুটি যে কোনো আর্গুমেন্ট লেখা সম্ভব। ফোকাস রাইটিং এর যদি একটা ফরম্যাট বোঝা যায় তাহলে মোটামুটি যে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানা থাকলে লেখা সম্ভব। আচ্ছা এবার আসো 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা এই 2 নাম্বার নিয়ম দিয়ে সলভ করব। ওয়ান অফ আছে, তাহলে ওয়ান অফ, ইচ অফ, এদার অফ, নেদার অফ, এদের পরে নাউন হয় প্লুরাল নাম্বার
এবং ভার্ব হয় কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তো দেখো এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার নাম্বার হয়েছে, শুধু আমার কি দরকার, আমার নাউনটাকে প্লুরাল নাম্বার করা দরকার। তাহলে নাউনকে যদি প্লুরাল করতে হয় তাহলে আমার প্লুরাল নাউন কোথায় আছে, নাই, কোথাও নাই। তাহলে আমার নাউন কোনটা, দা যদি আর্টিকেল হয় তাহলে ফার্স্ট হলো অ্যাডজেক্টিভ, নিশ্চয় মেটাল হচ্ছে নাউন, আমার এই নাউনটা প্লুরাল নাম্বার করতে হবে। তাহলে নাউনকে প্লুরাল নাম্বার যদি করতে হয় সেক্ষেত্রে আমার মেটাল এর প্লুরাল ফর্ম কি হবে, মেটালস। হ্যাঁ, তাহলে আমার ভুলটা কোথায়, অপশন এ তে, এইখানে মেটালের জায়গায় মেটালস হবে। ঠিক আছে, আমরা দেখো 2 নাম্বার নিয়ম দিয়ে কিন্তু এটা সলভ করলাম। তাহলে আমাদের রুল হলো কয়টা, 2টা। আজকে নিয়ম শিখবো কয়টা, মোট 15টা। 7 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা 3 নাম্বার নিয়মটা লিখে নিব। রুল 3 হচ্ছে, আমরা মনে রাখবো যে কোনো একটা প্রেপোজিশন অথবা ডিটারমিনার বললে কিন্তু অনেক কথাই আসে। হ্যাঁ, আর্টিকেল মানো ডিটারমিনার, পজেসিভ মানো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ মানো ডিটারমিনার, কোনো নাম্বার বা সংখ্যা বুঝালেও সেটা কিন্তু ডিটারমিনার। তো যদি কোনো বাক্যে প্রেপোজিশন বা ডিটারমিনার থাকে তাহলে তাদের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নর্মালি নাউন হয়, নাউন যদি হয় তাহলে সেটা প্রোনাউনও হতে পারে। আর যদি 2টি ওয়ার্ড থাকে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ হয় এবং দ্বিতীয়টি কি হয়, নাউন হয়। আর যদি 3টি ওয়ার্ড থাকে সাধারণত প্রথমটি অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ হয় আর তৃতীয়টি নাউন হয়। এটা কোনো সাংবিধানিক নিয়ম না, তবে নর্মালি এমনটা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটা প্রেপোজিশন কিংবা ডিটারমিনার এদের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি হয় নাউন, 2টি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন, 3টি ওয়ার্ড হলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ, তৃতীয়টি নাউন। এটা হচ্ছে আমার রুল 3। এরকম রুলস আজকে কয়টা শিখবো আমরা, 15টা রুলস। এবং আমি একটু দেখতে চাই আজকের ক্লাস করে তোমরা 15টা রুলস শিখে তোমাদের বই থেকে কিংবা আমাদের ক্যারিয়ার ম্যাপের শিট থেকে পিন পয়েন্ট এররের সব কোশ্চেন সলভ করতে যাবা। করতে গিয়ে তোমার মনে হয় কি না যে হ্যাঁ প্রায় 15টা রুলস দিয়েই সবগুলো সলভ হচ্ছে, যদি মনে হয় তাহলে আমাকে পরবর্তী লাইভ ক্লাসের কমেন্ট করে জানাবা। আমার বিশ্বাস যে 15টা রুলস দিব, এগুলো দিয়ে বেশিরভাগ তোমার পিন পয়েন্ট এররের কোশ্চেনগুলো সলভ করা সম্ভব। হ্যাঁ রাশেদ ঠিক বলেছে। তাহলে এখানে আমার দা যেহেতু একটা আর্টিকেল মানে ডিটারমিনার পর আমি গুনি কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা। আর অনেকে বলবেন কেন, এই তো একটা ওয়ার্ড 4টা, এটাকে ধরবো না। কারণ ধরবো না কেন, কারণ এটা তো ভার্বের আগে এটা কি, সাবজেক্ট। তো আমার সাবজেক্ট অংশটুকুর মধ্যে ডিটারমিনারের পর কিন্তু 3টা ওয়ার্ড আছে। তাহলে তো আমরা জানি 3টা ওয়ার্ড হলে শেষেরটা নাউন। হ্যাঁ, কমিশন তো নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, ক্রিয়েটেড তো অ্যাডজেক্টিভ, তাহলে শুধু এর আগেরটা অ্যাডভার্ব করতে হবে। তার মানে এখানে রিসেন্ট না হয়ে কি হইতো, রিসেন্টলি হতো। এটা কিন্তু হয়নি, তার কারণে আমার অপশন এটা ভুল। তাহলে 7-এর ভুলটা কোথায়, এ নাম্বার। তাহলে যদি পরপর 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ এবং শেষেরটা কি হয়, নাউন হয়ে থাকে। এই সূত্র অনুযায়ী আমরা আরো সলভ করব। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, দিবা, তানজিনা, তারপর নিশাদ, হ্যাঁ, তারপর রাশেদ, সুমাইয়া, প্রত্যেকে যুক্ত হয়েছে। আমি সবার নামগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আমি চাচ্ছি আজকে 15টা রুলস শেষ করবো, জাস্ট কারণ নামগুলো পড়তেছি না, বাট আমি আমার সামনে একটা স্ক্রিন আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এরপর আসি আমরা রুল 3 বুঝলাম। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে, আ ডক্টর মে বি এবল, আচ্ছা, একজন চিকিৎসক সক্ষম হতে পারে টু ডায়াগনোস আ প্রবলেম, একটা সমস্যা নির্ণয় করতে, পারফেক্ট, যথাযথ, বাট হি মে নট বি এবল টু ফাইন্ড আ ড্রাগ টু হুইচ দ্য পেশেন্ট উইল রেসপন্ড। বলছে একজন চিকিৎসক চাইলে রোগীর কি সমস্যা সেটা সহজে নির্ণয় করতে পারে, কিন্তু তার জন্য কোন চিকিৎসাটা বা কোন ঔষধটা প্রয়োজন এটা সে যদি
বলতে নাও পারে, অবাক হওয়ার কিছু নেই, সে নাও বলতে পারে। আচ্ছা, দেখ আমরা যদি অর্থ নাও জানি সমস্যা নেই। আমার কথা হলো আমরা জানি বাক্যের যা কিছু কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম হয় অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচকে যদি মডিফাই করে তার নাম কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এখানে আমাদের যে পারফেক্ট শব্দটি আছে, হ্যাঁ, সিয়াম, বাঁধন প্রত্যেকে উত্তর দিয়েছে। এখানে পারফেক্ট শব্দটি এই ভার্বটাকে মডিফাই করতেছে। তাহলে যে ভার্বকে মডিফাই করে তার নাম তো অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডভার্ব হতে গেলে নিশ্চয় আমার পারফেক্টলি হওয়ার কথা ছিল, এটা হয়নি। তার মানে আমার ভুলটা আছে কোথায়? অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা ওই 3 নাম্বার নিয়ম দিয়ে সলভ করতে পারবো। কিভাবে সলভ করব? চক, হুইচ ইজ আ সফটলি মিনারেল। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি এ হলো আমার আর্টিকেল। আর্টিকেল বা ডিটারমিনারের পরে ওয়ার্ড আছে কয়টা? 2টা। তাহলে আমরা জানি যদি আর্টিকেল বা ডিটারমিনারের পরে 2টি ওয়ার্ড থাকে, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হয় কি নাউন। তো মিনারেল শব্দটি নাউন, কোনো সন্দেহ নেই, কিন্তু সফটলি কি অ্যাডজেক্টিভ? একদমই না, এটা তো অ্যাডভার্ব। আমার দরকার অ্যাডজেক্টিভ। সুতরাং ভুলটা এখানে, এখানে সফটলি এর জায়গায় কি হবে? সফট হবে। রুল 3 দিয়ে আমাদের চলতেছে এগুলো। এবার আমরা 10 নাম্বার কোশ্চেনও রুল 3 দিয়েই প্রয়োগ করতে পারবো। চেষ্টা করেন তো 10 নাম্বার কোশ্চেনের ভুলটা কোথায়? Some of the major networks have created special prepared news stories about life on city streets to publicize the plight of the homeless. ধরো আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, বাট আমি শুধু জানি এখানে টু হলো একটা প্রেপোজিশন, আর আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো টু পাবলিসাইজ হওয়া দোষের কিছু না, এটা ঠিক আছে। অপশন এ সাম অফ, মেনি অফ দ্বারা একটা বাক্য শুরু হতেই পারে, এটাও ঠিক আছে। অপশন বিটা অনেকের কাছে মনে হতে পারে যেটা প্যাসিভ ভয়েস করব, কখনো কখনো বস্তুবাচক সাবজেক্ট দিয়েও অ্যাক্টিভ ভয়েস হতেই পারে, তো এটাও ঠিক আছে। বরং মেজর ইস্যুটা কোথায়? মেজর ইস্যুটা হলো দেখো, নিউজ স্টোরিজ এটা একটা নাউন। নাউনের আগের শব্দটা প্রিপেয়ার্ড, নিশ্চয়ই কি অ্যাডজেক্টিভ। নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগেরটা নিশ্চয়ই কি হবে? অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব কি হয়েছে? হয়নি। সুতরাং স্পেশালি এখানে আরেকটা এল দিয়ে ওয়াই দিলে কারেক্ট হইতো। তাহলে আমার ভুলটা আছে কোথায়? অপশন সি তে। 3 পয়েন্ট এরর খুবই মজার, এর জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু পড়তে হয়, কথা সত্য, তবে না হলেও চলে। বেশি না, যদি এরকম কারো তত্ত্বাবধানে 50 থেকে 70টা কোশ্চেন সলভ করতে পারো, তোমার পিন পয়েন্ট এরর সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে যে কোথায় বাক্যের ভুল থাকতে পারে। এটা একটা স্বাভাবিক একটা ধারণা কিন্তু চলে আসবে, এবং আজকের ক্লাসে আমি চেষ্টা করতেছি সেটাই দেয়ার আর কি। আচ্ছা, এবার আমরা 11 নাম্বার প্রশ্নে চলে যাই। 11 নাম্বার প্রশ্নে কি আছে? বলছে at the rate the clerks were processing। দেখেন আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, এরপর মূল ভার্বের সাথে আইএনজি বসতেই পারে, এটা ঠিক আছে তো। আচ্ছা, ওকে। এবার বলছে হ্যারি ফিগার্ড, ফিগারটা কোন টেন্স? পাস্ট টেন্স। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লোজ কি হবে? পাস্টই তো হওয়ার কথা। তাহলে আমাদের রুল 4 হচ্ছে, রুল 4 হলো যখন একটা ক্লোজ প্রেজেন্ট টেন্সে থাকবে আমরা ওই বাক্যের পরবর্তী ক্লোজটা প্রেজেন্ট করতে পারি, অথবা আমরা ফিউচারও করতে পারি। বাট যদি একটা বাক্যের একটা ক্লোজ পাস্ট টেন্সে থাকে, আমরা নর্মালি পরবর্তী ক্লোজটাকেও কি করব? পাস্ট করব। তাহলে আমার যেহেতু এখানে ফিগার্ড পাস্ট ফর্মে আছে, তাহলে আমি পরেরটাকেও পাস্ট ফর্মে করব। তাহলে আমার কি উইল হবে? না, আমার উইলের জায়গায় কি হবে? উড হবে। তাহলে ভুলটা আছে কোথায়? সিতে। তার মানে দুইটা ক্লোজের মধ্যে টেন্সের ব্যালেন্স করা হচ্ছে আমাদের দায়িত্ব, তা না হলে বাক্য
ভুল হবে। রুল 4 বুঝে গেলাম। 12 নাম্বার প্রশ্ন আপনারা উত্তর করেন, তার আগে আমি একটু রুল 5টা লিখে দেই। রুল 5টা হচ্ছে, যখন কোনো বাক্যে আপনারা দেখবেন 2 এর মধ্যে তুলনা করা হয়েছে, 2 এর মধ্যে তুলনা করা হলে মানে 2 জনের মধ্যে তুলনা করা হলে তাদের স্ট্রাকচার বা গঠন রীতি সব সময় কেমন হবে? সিমিলার হবে, একই রকম হবে। যেমন আমি যদি বলি যে তাপস ইজ taller than me, এটা কিন্তু আমার ভুল হবে। কেন? কারণ আমি তুলনা করছি তাপসের সাথে আমাকে, তো তাপস এখানে বাক্যের কি? সাবজেক্ট, অথচ মি বাক্যের কি? অবজেক্ট। বাট আমাকে দুইটা সিমিলার হতে হবে, তার মানে এখানে মি না, আমাকে কি দিতে হবে? আই দিতে হবে। দুইটা সিমিলার না হলে বাক্য ভুল হবে। তাহলে আমরা যখনই 2 এর মধ্যে তুলনা করব তাদের স্ট্রাকচার কিন্তু সিমিলার হইতে হবে। যদি প্রথমটা সাবজেক্ট হয় পরেরটাও সাবজেক্ট, প্রথমটা পজিটিভ হলে পরেরটাও হবে কি? পজিটিভ। সোজা কথায় স্ট্রাকচারকে সিমিলার করতেই হবে। আচ্ছা, তাহলে আমার এখানে বলছি ইউ উইল ফাইন্ড দ্যাট আরিফ ইজ বেটার কোয়ালিফাইড। তাহলে এখানে সাবজেক্ট কে? আরিফ। আরিফ কিসের কাজ করেছে? আরিফ সাবজেক্টের কাজ করেছে। তাহলে আরিফ যদি সাবজেক্টের কাজ করে তাহলে দ্যানের পরে যে আছে সেটাও কিন্তু সাবজেক্ট হতে হবে। তার মানে তো এখানে হিম হওয়ার কোনো সুযোগ নেই, এখানে কি হইতে হবে? হি। তার মানে আপনারা একদম ঠিক ধরছেন, আপনারা কিন্তু উত্তর করেছেন যে ভুলটা আছে কোথায়? ডিতে। আচ্ছা, তাহলে ডিতে। তাহলে এখানে আরিফ যেহেতু সাবজেক্ট, তাহলে আমার পরেরটাও সাবজেক্ট হইতে হবে, তাই এখানে হি। আর এখানে উইল ও ফিউচার টেন্স তো হতেই পারে, এটা তো বিষয় না। আমি তো একটু আগে বললাম যে একটা বাক্যের একটা ক্লোজ ফিউচার টেন্স আর একটা ক্লোজ কি? প্রেজেন্ট টেন্স, সেটা তো হতেই পারে। প্রেজেন্ট প্লাস ফিউচার, ফিউচার প্লাস প্রেজেন্ট থাকতেই পারে, এটা সমস্যা না। সমস্যা হলো আরিফ যেমন ওখানে সাবজেক্ট, এখানে কিন্তু হিমটা অবজেক্ট হতে, এখানে হি হবে। তাহলে আমাদের 12 ডিতে ভুল, আমরা ডি সঠিক উত্তর। রুল 5 আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আমরা আসি 13। 13টা আপনারা সলভ করতে করতে আমি রুল 6টা লিখে দিই। রুল 6 হচ্ছে একদম একটা চ্যাপ্টার, মানে একটা অধ্যায় আপনি জাস্ট একটা নিয়ম দিয়ে শিখতে পারেন। সেটা হলো যখন কোনো বাক্যে অ্যান্ড, বাট, অর, নর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা একটা কমা চিহ্ন থাকবে। কোনো বাক্যে অ্যান্ড, বাট, অর, নর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, বা যদি একটা বিরাম চিহ্ন হিসেবে একটা কমা চিহ্ন থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এদের আগে এদের পরে যা থাকবে সবকিছু আপনাকে সিমিলার করতে হবে, একই রকম করতে হবে, যাকে বলা হয় প্যারালালিজম। কি বলা হয়? প্যারালালিজম। আবারও বলি, অ্যান্ড, বাট, অর, নর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা কমা চিহ্ন থাকলে এদের আগে পরে সবকিছু প্যারালাল করতে হবে, তা না হলে কিন্তু বাক্য ভুল হবে। এটাকে বলা হয় প্যারালালিজম। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? কপার ইজ আ মেটাল হুইচ ইজ ইজিলি ওয়ার্ক অ্যান্ড, তো এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড এর আগের অংশটুকু কি? অ্যান্ড এর আগের অংশটুকু হলো একটা প্যাসিভ ভয়েস। কেমনে বুঝলাম? কারণ দেখেন এখানে একটা বি ভার্ব আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। বি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে ইজিলির মতো একটা অ্যাডভার্ব বসতেই পারে, কারণ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে থাকে, এটা দোষের কিছু না। মূল বিষয়টা হলো অ্যান্ডের আগের অংশটা প্যাসিভ ভয়েস, তাহলে আমাকে অ্যান্ডের পরেরটাও প্যাসিভ করতে হবে। তার মানে কি? আমার এখানে হুইজ তো আছেই, একটা বি ভার্ব নিতে হবে ইজ,
আর মিক্সের সাথে ইডি যুক্ত করতে হবে, মানে ডি যুক্ত করতে হবে, মিক্সড। শুধু মিক্স দিলে কিন্তু না, ইজ মিক্সড হইতে হবে। তাহলে আমার ভুলটা আছে কোথায়? সিতে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর সি। কেন? কারণ এই ধরনের প্রশ্নে আমাদের কাজ হলো ভুল অপশনটা খুঁজে বের করা, এরর ফাইন্ড আউট করা। ক্লিয়ার? সো আমরা নিয়মটা মনে রাখবো, অ্যান্ড, বাট, অর, নর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ বা কমা চিহ্ন থাকলে তাদের আগে পরে সবকিছু সিমিলার হয়, যাকে বলা হয় কি? প্যারালালিজম। প্যারালালিজমের ক্ষেত্রে আমাদের দুই দিকে একই রকম রাখতে হবে স্ট্রাকচার। আচ্ছা, এই সূত্রটা ধরেই আমরা এটা কয় নাম্বার নিয়ম লিখলাম? এটা আমরা নিয়ম কয় নাম্বার জন্য লিখলাম ভুলে গেলাম। 6 নাম্বার নিয়ম ছিল মনে হয়। একটু কমেন্ট করে তো কয় নাম্বার নিয়ম গেল এটা। আচ্ছা, এই সূত্রটা ধরে আমরা পরের প্রশ্নটাও সলভ করতে পারবো। না, এটা এই সূত্র ধরে পারবো না, এটা আমরা শিখছি এর আগে। খুঁজে বের করেন কোথায় ভুল আছে, দেখি পারেন কিনা। খুঁজে বের করেন এখানে কোথায় ভুল আছে, খুঁজে বের করেন তো কোথায় ভুল আছে। মেনি অপিনিয়ন্স হ্যাভ বিন ভয়েসড অন দা, এখানে দা একটা আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা আছে এটাকে আমি কি ধরবো? অ্যাডজেক্টিভ ধরবো। আর অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটাকে আমি কি ধরবো? নাউন ধরবো। এখন ইফেক্টিভ কি নাউন? একেবারেই না, বরং ইফেক্টিভ হলো একটা অ্যাডজেক্টিভ। সুতরাং এটাকে নাউন বানাতে গেলে আমার লিখতে হবে ইফেক্টিভনেস। এটা কি আছে? নেই। তাহলে ভুলটা আছে কোথায়? অপশন সি তে ভুলটা আছে। মানে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সি। রাইট। আচ্ছা, ক্লিয়ার? ওকে, এবার আমরা 15 নাম্বার কোশ্চেনে যাব। 15 নাম্বার কোশ্চেনে আপনারা খেয়াল করেন, এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, এটা রুল হলো 7। রুল 7, সেটা হলো একটা কথাই মনে রাখবেন, নাউন অথবা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস নাউন আর প্রোনাউন। তার মানে যে শব্দটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে আপনাকে নিশ্চিত করতে হবে সেটা যেন একটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডভার্ব কোয়ালিফাই করে না, মডিফাই করে। মডিফাইস এভরিথিং এক্সেপ্ট নাউন আর প্রোনাউন। নাউন বা প্রোনাউন বাদে যে কোনো কিছুকে, এভরিথিং বা এনিথিং বলতে পারি, যে কোনো কিছুকে যদি মডিফাই করে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে নাউন প্রোনাউন বাদে অন্য পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে আমরা নিশ্চিত করব সেটা যেন অ্যাডভার্ব হয়। আর যদি সেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে আমরা নিশ্চিত করব সেটা যেন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা সেভারাল পিপল হ্যাভ অ্যাপারেন্ট ট্রাইড, আমরা ধরেন কিচ্ছু বুঝি না, আমরা শুধু এইটুকু বুঝছি ট্রাইড শব্দটি হলো ভার্ব। তাহলে ভার্বের পূর্বে নিশ্চয় অ্যাডজেক্টিভ বসে না, কারণ ভার্বকে মডিফাই করলে কি হতে হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে কি হবে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয়। তার মানে এখানে অ্যাপারেন্টলি হওয়া উচিত ছিল, ঠিক কি না? হয়নি কিন্তু। তার মানে আমার ভুলটা আছে কোথায়? বিতে। সঠিক উত্তর বি, কারণ এই ধরনের প্রশ্নের যেটা ভুল আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হয়। পিন পয়েন্ট এরর মানেই আপনার দায়িত্ব হলো ভুল খুঁজে বের করা। মনে আছে তো? আমাদের কিন্তু নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে, মানে আগামীকাল থেকে শুরু হবে। এখনো চাইলে ভর্তি হওয়ার সুযোগ আছে, যারা হতে চান আমাদের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ভর্তি হয়ে যেতে পারবেন। এবার আসি আমরা রুল 7 গেল, 16। এটার জন্য আমাদের নিয়ম লাগবে না, আমরা আগেই নিয়মটা শিখে ফেলছি। এই নিয়মটা মনে আছে? আমরা শিখছিলাম যদি কোনো বাক্যে অ্যান্ড, বাট, অর, নর, অ্যাজ ওয়েল অ্যাজ কিংবা দেন থাকে কিংবা কমা চিহ্ন থাকে, এখানে প্যারালালিজমের প্রয়োগ করতে হয়, মানে ওদের আগে পরে সবকিছু
সিমিলার হতে হবে। তো এখানে বলেছে ডিলিজেন্স, এটা একটা নাউন। অনেস্টি, এটাও একটা নাউন। এবার আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা কি? নাউন। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা যদি নাউন হয়, নিশ্চয় অ্যাজ ওয়েল অ্যাজ এর পরের শব্দটাও নাউন হবে স্বাভাবিকভাবে, তাই না? আচ্ছা, উত্তর করেন ভাই। হ্যাঁ, দেখা হয়েছিল। আমি কি হবে বলেন, উত্তর করেন, উত্তর করেন। রাইট, অনেকে উত্তর করে ফেলছেন অলরেডি। ওকে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু থাকে, তাহলে আমরা কি করব, আগেরটা পরেরটা দুইটাকে কি করব, একই রকম করব। ঠিক আছে, তাহলে আমার আগেরটা নাউন, সুতরাং আমি পরেরটাও কি করব, আমি নাউন করব। তো পরেরটা যদি আমি নাউন করি, তাহলে আমার নাউন কি হবে বলেন? বিং ইন্টেলিজেন্ট। এটার নাউন হিসেবে আমাকে লিখতে হবে ইন্টেলিজেন্ট, লিখতে হবে। আমার বিং এর কিন্তু কোনো প্রয়োজন, ঠিক আছে। তার মানে আমার ভুলটা আছে কোথায়? আমার ভুলটা আছে অপশন বি। ওই যে কথা আগেরটাই, যেটা ভুল সেটাই সঠিক উত্তর, কারণ আপনার কাজ ভুল করতে। আপনারা কি সুন্দর উত্তর করতেছেন সবাই, আমার ভীষণ ভালো লাগতেছে। হ্যাঁ, সত্যি বলছি, ভীষণ ভালো লাগতেছে। প্রত্যেকেই সঠিক উত্তর করতেছে। এই যে যারা পড়াশোনা করেন, কি যে ভাল লাগে, আমার ভীষণ ভাল লাগে। আপনারা যারা পড়াশোনা করেন তাদেরকে আমি সব সময় ভালোবাসি। পড়াশোনা করতে হবে, যাই করেন ঠিক আছে, কিন্তু জানতে হবে। আপনি যা জানবেন এটাই আপনার জন্য অ্যাসেট। এটা শুধু ইংলিশ না, যে কোনো কিছুই হতে পারে। দক্ষতা বাড়াতে হবে, জানতে হবে, ঠিক আছে। ভীষণ ভাল লাগে, বিশেষ করে অনেকেই আমাদের ওই যে আমাদের আমাদের অ্যাডমিন স্যার, আমাদের সিইও স্যার মাঝে মাঝে দুঃখ করে বলে যে আমরা এতগুলো ক্লাস দেই, উপস্থিতি মাঝে মাঝে কম পাই। আমি বলি যে এত হতাশ হওয়ার তো কিছু। আমরা যে কজনকে পাই তারা আসলে এইগুলো মানে জানতে চায়, ওদেরকে আমরা পাই। তারা জানতে চায় না, তাদেরকে তো আমাদের দরকার নেই, তাই না? আপনারা বুঝতেছেন, আপনারা যারা উত্তরগুলো করতেছেন সঠিক উত্তর, আপনাদের কিন্তু ইংলিশ গ্রামারের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তা না হলে এই প্রশ্নের উত্তর আপনারা করতে পারতেন। ইন পয়েন্ট এরর সলভ করা, দ্যাট মিনস একটা বাক্যের ভুল খুঁজে বের করা সহজ কাজ না। এটা সেই খুঁজে পারবে যে এই বিষয়ে ভালো জানবে। কারণ আপনি কারো ভুল ধরতে গেলে তো আগে সে বিষয়ে আপনাকে জানতে হবে। খুবই ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর উত্তর করতে। তাহলে আমাদের ভুলটা আছে অপশন বি। আসি 17 নম্বরে। এখানেও দেখেন কেন, also we were terrified, অনেক রকম শব্দে ভয় পেয়ে। শব্দ বলছে দা স্ক্রিমিং। স্ক্রিম একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি করে এটাকে নাউন করে, স্ক্রিমিং অফ দ্য উইন্ড, বায়ুর শো শো শব্দ। দ্য রেস্টলেস রাসেল অফ লিভ ইন দ্য ট্রিজ, গাছ থেকে অবিরত শুকনো পাতা ঝরে পড়া। আর্টিকেল হয়, আর্টিকেলের দুইটি ওয়ার্ড থাকবে, আর দ্বিতীয়টা কি ভার্ব? ভার্ব হবে না, ভার্ব থাকলেও ভার্বটাকে কি করতে হবে, নাউন। এখানে রাসেল হচ্ছে একটা ভার্ব। তাহলে নরমালি আমরা কোনো ভার্বকে নাউন করতে গেলে কি করি, আমরা ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করি। সেই আইএনজিটা কি এখানে আছে? উল্টা হলো অপশন সি তে। যেমন স্ক্রিমিং, রাসলিং, ওভারওয়েলমিং। দেখেন প্যারালালিজম, বুঝতে পারছেন? এটা যে প্যারালাল হবে সেটা বুঝলাম কেমনে? কমা চিহ্ন আছে, অ্যান্ড আছে, অ্যান্ডের পরেরটা যেমন আগেরটাও তেমন। সবচেয়ে বড় কথা, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাম্বার। এটাও দেখেন প্যারালালিজম। আমি বলছিলাম 15টা নিয়ম দিব, আমরা এত রুলস লাগবে না। যে কটা নিয়ম দিব এগুলো দিয়ে আপনার আপনাদের বাসার বইয়ে যা আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবেন।
এখানে কি বলছে দেখেন, তো করার চেষ্টা করেন তো আপনারা। বাহ, একদম হাসি মধু, শারমিন, মিম, আমাদের ইহসান, প্রত্যেকে চমৎকার করতে করছে, আওয়াল, বাকি, খুবই ভালো লাগে। আসলে বলছে সিরামিক্স ক্যান বি হার্ড। দেখেন, হার্ড একটা অ্যাডজেক্টিভ, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে, এখানে রেজিস্ট্যান্ট, এর কম্পারেটিভ ফর্ম হলো মোর রেজিস্ট্যান্ট, এন্ড এর পরেরটা কম্পারেটিভ, কমা চিহ্নের আগেরটা কম্পারেটিভ। তাহলে মাঝখানের একটা শব্দ কি পজিটিভ ডিগ্রিতে থাকবে? ওইটাকে লাইট থেকে কম্পারেটিভ ফর্ম করতে হবে লাইটার। এখন আপনারা আবার ভাইবেন না যে এই লাইটার মানে, সাপোজ এক্সাম্পল দিব দিব, আপনারা আবার ভাইবেন না যে লাইটার মানে যে এই লাইটার, এই লাইটার কিন্তু কয়েল কয়েল জ্বালাতে হয় তো লাইটার আছে, এই লাইটার না, এই লাইটার হচ্ছে হালকা, লাইটের কম্পারেটিভ। ওকে, আচ্ছা, একদম এক্সাম্পল দিয়ে দিলাম আপনাদেরকে, এক্সাম্পল দেওয়ার জন্যই আজকে এটা পকেটের আনছি, লাইটের এক্সাম্পল দিতে। আশা করি এটা বুঝে গেছেন। অপশন এতে লাইটের কম্পারেটিভ ফর্ম কি হবে? লাইটার। কি লাইটার মানে হালকা। আসেন 19, some methods to prevent soil erosion. ওকে, এখানে একটা ভার্বকে নন ফাইনাইট পারে, ঠিক আছে, soil erosion। আর এখন মাটি ক্ষয় রোধ করার পদ্ধতিগুলো কি কি বলছে? প্রথমে কি বলছে? প্লাউইং প্যারালাল। শেষের পদ্ধতিটা কি বলছে? অ্যান্ড রোটেটিং। তাহলে সবগুলো যদি আইএনজি যোগ করে জেরান্ড করে দেয়, তাহলে মাঝখানেরটা কি কোনো কারণে পারে? ওই যে 7 নম্বর নিয়মটা শিখলাম না, অ্যান্ড, বাট, অর, নর, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে বা একটা কমা চিহ্ন থাকলে, তাহলে এই অ্যান্ড এর পরে বা কমা চিহ্নের পরে থাকে তার আগেরটাও একই রকম। যেহেতু প্রতিটা ফ্রেজ এখানে ভার্ব প্লাস আইএনজি বা জেরান্ড দিয়ে শুরু হয়েছে, মাঝেরটাও ইনফিনিটিভ না বরং জেরান্ড হবে। তার মানে এখানে প্ল্যান্ট না হয়ে কি হবে বলেন? প্ল্যান্টিং হবে। তাহলে ভুলটা আছে কোথায়? ডিতে। কিসের? ডি। আপনারা যারা ডি দিয়েছেন প্রত্যেকের উত্তর কিন্তু সঠিক হয়েছে। এবার আসি আমরা 20। বলছে সাইকোলজিস্ট আব্রাহাম মাসলো আর ডিসকভার। অনেকে ভাবতে পারেন একটু আগে যে আমি 5 নাম্বার নিয়মটা পড়িয়ে দিলাম, যে কোনো বাক্যে যদি একটি ক্লোজ পাস্ট টেন্স থাকে তাহলে অন্য ক্লোজও পাস্ট টেন্সে। কথা সত্য, কিন্তু যা চিরন্তন সত্য, যা নিয়মিত ঘটনা, সেগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স। এই যে মানুষের এক একজনের এক এক রকম আকাঙ্ক্ষা, ইউনিক ডিজায়ার, চিরন্তন সত্য, এটা তাই পাস্ট টেন্স। সুতরাং এটা যেভাবে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখেন মাঝে মাঝে কমা চিহ্ন, এখানে একটা অ্যান্ডও আছে, প্যারালাল হওয়ার মতো উপাদান আছে। অ্যান্ড এর পরে আছে টু ফুলফিল, টু প্লাস ভার্ব। আর এর আগের অংশটাও আছে টু ডিসকভার, টু প্লাস ভার্ব। তাহলে এটা একটা ইনফিনিটিভ, অ্যান্ড এর পরেও একটা ইনফিনিটিভ। তাহলে মাঝখানেরটা কি জেরান্ড হবে? হবে? হবে না। মাঝখানেরটা জেরান্ড হবে না। তাই এখানে দা গিভিং না দিয়ে টু গিভ দিতে হবে। ভুলটা আছে কোথায়? কেমন আজকের পিন পয়েন্ট এর ক্লাস কেমন লাগতেছে? আমার জন্য তো দোয়া করবেনই, আমি একটু অসুস্থ সুস্থ হই। পাশাপাশি এই স্টুডিও রুমে এসি বন্ধ করে আর কি ক্লাস, ফলে কি হচ্ছে, আমাদের অপারেটর, আমাদের অ্যাডমিন স্যার খুবই কষ্ট হচ্ছে, তারা একদম ঘাইমা যাচ্ছে। দোয়া করেন তারা যেন একটু কম ঘামে।
বলা লাগে যে কারো শীতকাল আর কারো গ্রীষ্মকাল হলো অবস্থা হয়েছে। আমার দরকার এই মুহূর্তে রুমের ভিতরে গ্রীষ্মকাল, তাদের দরকার শীত, একটা অবস্থা। একটা গল্প মনে পড়লো মাইনুল ভাই। গল্পটা হলো আপনাদেরকেও বলি। গল্পটা হচ্ছে এরকম, আমার ভাই আছে, খালাতো ভাই আছে। এই ভাবিকে যখন বিয়ে হয়েছে তখন থেকেই দেখি ভাবি প্রচন্ড মানে গরম, প্রচন্ড গরম। আমি দেখছি তার শীতকালও ফ্যান, রুমের মধ্যে এসি চালায়, প্রচন্ড গরম। আমার ভাই খুবই ঠান্ডা, ভাই হট না, একদমই ঠান্ডা। এদের দুইজনের প্রায় শুনি ঝগড়া লাগে। ঝগড়ার ইস্যু কি? ওই ভাবির সাথে কথা হইলে ফোনে ওটাই বলে যে তোমার ভাই তার হচ্ছে ঠান্ডা, এর জন্য আমি ফ্যান চালাতে পারি না, এসি চালাতে পারি না, আমার জীবনটা বরবাদ। কি যে একটা সমস্যা ভাবছেন? একজন ঠান্ডা লাগে, একজনের গরম, মানে একজন হট একজন কুল, কি যে এক ঝামেলা, খুবই ঝামেলা। ওকে, চমৎকার। একজন সুন্দরভাবে লিখছে মেহেদি হল, যমুনায় এত বড় আন্দোলন হচ্ছে আর এখন ক্লাস নেওয়া লাগে। আমি তো ওইটাই কই মেহেদি ভাই, কমেন্ট করলেন কেন? আপনারা তো আমি এই কমেন্টের জায়গায় দেখতে চাই নাই ভাই। আপনার তো যমুনায় আন্দোলনে এখন থাকার কথা ছিল। হ্যাঁ, ক্যারিয়ার ম্যাপ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। তো আন্দোলনের নেতৃত্ব ক্যারিয়ার ম্যাপই দিয়ে আসছে, না জেনে কথা বলবেন না, উল্টা পাল্টা কমেন্ট করবেন। আপনার তো এখানে কমেন্ট বক্সে থাকারই কথা না, আপনি তখন আন্দোলনে থাকার কথা ছিল, আপনি এনে কি করেন? হ্যাঁ, উল্টা পাল্টা পাবলিক, শুধু কোথাও গিয়ে একটা ফাও কমেন্ট করতে পারলেই হিরো হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভুলটা হলো কোথায়? সি নাম্বার অপশনে। আন্দোলন এখন পুরো জাতি আন্দোলনে ভাসে যাবে, লেখাপড়া তো অলরেডি জলে গেছেই, পুরো জাতি কি করবে? প্রতিদিন আন্দোলন করবে, তাই তো? লেখাপড়া সব বন্ধ। 21 নাম্বার কি বলছে? দ্য টাইগার্স কানিং, স্ট্রেংথ অ্যান্ড, এখানে অ্যান্ড এর আগে একটা শব্দ আছে স্ট্রেংথ। আমরা জানি এসটি আরও স্ট্রং শব্দটা আছে। চাকরির বয়স বাড়ায় কি করবেন যদি লেখাপড়াই না শেখেন? বয়স বাড়ায় আবেদন করে কি টিকতে পারবেন? আগে পড়ালেখা করেন। স্ট্রং একটা অ্যাডজেক্টিভ। যদি আমি লিখি স্ট্রেংথেন, এটা হবে। আর যদি লিখি স্ট্রেংথ, তাহলে এটা হবে কি? নাউন। তার মানে আমরা যেটা বুঝলাম এখানে শব্দটা নাউন, অ্যান্ড এর আগে শব্দটা যদি নাউন হয়, শিখেছি প্যারালালিজমের ক্ষেত্রে অ্যান্ড এর আগেরটা হয়, অ্যান্ড এর পরেরটাও হবে। ওকে, যদি নাউন হয় ফাইন, তাহলে অ্যাজাইল তো নাউন না শোনা, অ্যাডজেক্টিভ। নাউন হবে অ্যাজিলিটি, দিলে আমার কারেক্ট। অ্যান্ড বাট অর নট অ্যান্ড অ্যাজ পরে সব কিছু মিলার করব, এবং বলা হয় প্যারালালিজম। কি বলা হয়? 21। এবার আসি আমরা 22। দেখেন আমার কিন্তু ওই 7টা নিয়ম দিয়েই চলছে। হ্যাঁ, খেয়াল করে 22 নম্বর, এটার জন্য আমি একটা ভুল দিই। আমরা রিডান্ডেন্সি তো বুঝি, তাই না? অনেক সময় ক্লাসে বলি না, স্যার একবার আবার রিপিট করেন স্যার, স্যার আবার রিপিট করেন স্যার। রিপিট মানেই তো পুনরায় কিছু করা। আপনি শুধু বলবেন যে স্যার রিপিট প্লিজ, অথবা রিপিট প্লিজ, অথবা প্লিজ রিপিট। রিপিট অ্যাগেইন দরকার। একই অর্থ বহন করে এমন শব্দের বারবার প্রয়োগ করা। কি বলেছি? একই অর্থ বহন করে এমন শব্দের বারবার প্রয়োগ করাটাই রিডান্ডেন্সি, কিংবা প্রয়োজন নেই এমন শব্দকে জোর করে ব্যবহার করাটাই রিডান্ডেন্সি। বুঝতে পেরেছেন? রিডান্ডেন্সি থাকা মানে সে বাক্যটা একটা ভুল বাক্য, বাড়তি কিছু করা যাবে। এখানে বলছে দেখেন সাফিসিয়েন্টলি,
কিন্তু এয়ার ইজ সাফিসিয়েন্টলি, সাফিসিয়েন্টলি বলতেই তো বোঝায় পর্যাপ্ত ভাবে, আবার এখানে গেছে এনাফ। আমার কথা হলো এই বাক্যে যদি সাফিসিয়েন্ট ওয়ার্ডই থাকে তাহলে কি আরো এনাফ শব্দটার কোনো প্রয়োজন আছে? তুমি না, একদমই না। তাহলে আমার এখানে ভুলটা বি না, এটা তো আমি তুলতে পারবো না, ঠিক করতে পারবো আন্ডারলাইন গুলো অংশ। আমার ভুলটা কোথায়? বিতে, মানে এনাফটা তুলে দিলে বাক্যটা কি হবে? কারেক্ট হবে। আশা করি বুঝতে পারছি। এই প্রেক্ষাপটে আমরা রুল 8 8 নম্বর কয়েকটা জিনিস সতর্ক থাকবে। হলো যদি কোথাও দেখেন যে লেখা আছে ইনভেনশন অথবা ইনভেন্ট, মনে রাখবেন ইনভেনশন মানেই হচ্ছে নিউ ক্রিয়েশন, নতুন কি সৃষ্টি, বা ক্রিয়েশন শুধু বললে হয়, বোঝানোর জন্য নিউ দিলাম। ইনভেনশন মানেই নিউ ক্রিয়েশন, সুতরাং ইনভেনশনের সামনে আর নিউ বসানো যাবে, বলা যাবে না ইট ইজ এ নিউ ইনভেনশন। ইনভেনশন মানে হচ্ছে কোনো কিছু নিউলি ক্রিয়েট করা, সৃষ্টি করা। সোজা কথায় বৈজ্ঞানিক যে কোনো আবিষ্কার, তার অস্তিত্ব ছিল না, নতুন করে আবিষ্কার, এটাই হলো ইনভেনশন। ইনভেনশন মানে যদি নতুন আবিষ্কার, ইনভেনশনের সামনে আর নিউ লেখা যাবে। ডিসকভার বা ডিসকভারি, ডিসকভার হচ্ছে ভার্ব আর ডিসকভারি হচ্ছে নাউন। ডিসকভার মানে হচ্ছে, ডিসকভারি মানে হলো নিউ ফাইন্ডিং, নতুন কিছু খুঁজে পাওয়া। ইনভেনশন মানে নতুন সৃষ্টি করা, আর ডিসকভার হচ্ছে নতুন করে খুঁজে পাওয়া, যেটা আমি জানতাম না, দ্যাট ওয়াজ আননোন টু মি, সেটা আমি পেয়েছি, এই ডিসকভার। আপনার একটা বন্ধু চরম স্বার্থপর, বাট আপনি জানতেন না, আপনি একজন টের পেয়ে গেলেন ও স্বার্থপর, কি বললেন? আজকে আমি চিনলাম তুই কত বড় হারামির হারামি। ও কি আজকে হারামি হয়েছে না, ও আগে থেকে হারামি ছিল, কি জানতেন না। এই যে আপনি জানলেন, এটাই হচ্ছে ডিসকভার। আর আপনি একটা কলম সৃষ্টি করলেন, এটা এক ধরনের ইনভেনশন। তাহলে বৈজ্ঞানিক যে কোনো আবিষ্কার, এটাই মূলত ইনভেনশন। আর কোনো অজানাকে জানা, সেটাই হচ্ছে ডিসকভারি। দিয়ে আবার নিউ দেওয়া যাবে না, ডিসকভারি মানেই নিউ ফাইন্ডিং। এরপর আসেন আমরা যেটা করি, ডিসকাস। ডিসকাস অ্যাবাউট লিখে ফেলি অনেক সময়, তাই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার না, ডিসকাস মানেই হলো টক অ্যাবাউট। সুতরাং ডিসকাসের পর নতুন করে আর অ্যাবাউট দেয়া যাবে না, ডিসকাস মানে টক অ্যাবাউট। এবার আসেন আমরা অনেক সময় কি করি, আমরা লিখি এভাবে প্রসিড ফরওয়ার্ড। প্রসিড মানেই হলো সামনের দিকে এগিয়ে যাওয়া, প্রসিড মানেই গো ফরওয়ার্ড। সুতরাং প্রসিডের পরে নতুন করে আর ফরওয়ার্ড দেয়া যাবে। আবার আমরা করি কি, এন্টারের পর ইনটু দেই না, দেয়া যাবে না। এন্টার মানেই হলো গো ইনটু, সুতরাং এন্টারের পর নতুন করে আর ইনটু দেয়া যাবে না। হি এন্টার্ড ইনটু দ্য রুম না, বরং হি এন্টার্ড দ্য রুম, সে কক্ষের ভেতরে প্রবেশ করে। এরপরে আমরা করি কি, জয়েন অথবা মিট অথবা কন্ট্যাক্ট, আমরা এদের পরে কি দেই, উইথ দেই। এগুলোর পরে উইথ দেয়া, উইথ হবে না। আই মেট উইথ হিম, নো আই মেট হিম। উই জয়েন্ট উইথ হিম, না উই জয়েন্ট হিম। আই কন্ট্যাক্ট উইথ হিম, নো আই কন্ট্যাক্ট হিম। তাহলে এদের পরে উইথ ব্যবহার করবো না, করলে কি হবে, রিডান্ডেন্সি। তাহলে এই ব্যাপারগুলোতে আমরা সতর্ক থাকি। তাহলে আমার 22-এর ভুলটা আছে বি নাম্বারে, কেন? কারণ সাফিসিয়েন্টলি এবং এনাফ একই রকম অর্থ বহন করে, একই রকম অর্থ বহন করে এমন শব্দ বারবার প্রয়োগ করা যাবে না। ভুলটা আছে আমার বি নাম্বার। 23-তে আসে, 23-তে বলছে a flashing yellow traffic signal means one must slow down and proceed forward with caution, watching for pedestrians, vehicles or other hazards. বলে দিয়েছে, দেখি আপনারা ভুল ধরতে পারেন কিনা, খুঁজে বের করেন। আমি বলেছিলাম একটু আগে যে এন্টার থাকলে এন্টার মানেই গোয়িং টু, এন্টারের পর ইনটু দেওয়া যাবে না। আরো জনকে কি বলছিলাম, আরো বলেছিলাম প্রসিড থাকলে প্রসিডের পরে ফরওয়ার্ড দেওয়া যাবে না, কারণ প্রসিড মানে গো ফরওয়ার্ড। আমার ভুলটা কোথায়, আমার ভুলটা হচ্ছে বি নাম্বার অপশন, কারণ ফরওয়ার্ড হ্যাঁ, প্রসিড মানেই গো ফরওয়ার্ড, সামনে এই। আমার এখানে রিডান্ডেন্ট ওয়ার্ড কোনটা, ফরওয়ার্ড।
এই ফরওয়ার্ড শব্দটি ব্যবহার করা যাবে না। আশা করি আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন। ওকে, 4 এ বলা হয়েছে the area where the microchip is manufactured must be the most cleanest. বুঝেন তো কোথায় ভুল? আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এর সুপারলেটিভ ডিগ্রি কি? মোস্ট বিউটিফুল। এখন আমি যদি সামনে দেই মোস্ট, আবার যদি বলি মোস্ট বিউটিফুলেস্ট, হবে? একবার তো মোস্ট দিয়ে আমি সুপারলেটিভ করেছি, আবার কি ফুলেস্ট লেখা যাবে? আমি যদি গুড এর বেস্ট ফ্রম সুপারলেটিভ ফ্রম লিখি বেস্ট, বেস্ট তো নিজেই সুপারলেটিভ, আর তার সামনে কি মোস্ট দেওয়া যাবে? মোস্ট বেস্ট যাবে। তাহলে আমাদের ভুলটা কোথায়? কেন? কারণ ক্লিন এর সুপারলেটিভ ফর্মই হচ্ছে ক্লিনেস্ট। তাহলে ক্লিনেস্ট তো নিজেই সুপারলেটিভ, তার সামনে কি মোস্টের প্রয়োজন আছে? একদমই নেই। তার মানে আমরা ভুলটা হলো কিতে। এই ধরনের প্রশ্নে আমাদের কাজ হলো যেটা ভুল, যেটা এরর, সেটাকে ফাইন্ড আউট করা। শাবাশ শাবাশ শাবাশ, প্রত্যেকে উত্তর করতেছেন, ভালো লাগতেছে। তাহলে এবার পরের প্রশ্ন, যদি in an epidemic unprotected children remain later vulnerable. Q এর কম্পারেটিভ ফর্ম হলো, এর সুপারলেটিভ ফর্ম কি? অন্যদিকে লিটল এর কম্পারেটিভ ফর্ম হলো এস, আর এর সুপারলেটিভ ফর্ম হলো। তাহলে এবার বলেন, লেস যদি নিজেই কম্পারেটিভ ফর্ম হয়, তাহলে কি এর সাথে আরো ই আর যোগ করা যাবে? ভাই দরকার আছে। তাহলে এখানে যে লিখছে লেজার, এটাই অন লেস। তো আমার ভুলটা কোথায় বলেন? সি নাম্বার। কোথায় ভুল? সি নাম্বার। আশা করি বুঝে। 26 এ আসেন, বলছে I would have asked for dinner if I had known that you came tonight. খেয়াল করেন, এইখানে আমরা নরমালি জানি, যদি রুল 9টা আমি লিখি, আমরা নরমালি জানি ইফ বা আনলেস তো কন্ডিশনাল সেন্টেন্সে যদি একটা ক্লোজ হয় পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী ক্লোজটা হয় কন্ডিশনাল। আমরা জানি কন্ডিশনাল পারফেক্ট মানে, আমরা সেটাও জানি কন্ডিশনাল পারফেক্ট মানে হলো সাবজেক্টের পরে would have অথবা would have অথবা might have প্লাস ফ্রি। এটা আপনারা জানেন, এটা মনে রাখবেন। এটাকে আমরা বলি থার্ড কন্ডিশন। তো আমার এখানে থার্ড কন্ডিশনে কোনো সমস্যা ছিল না, কারণ এখানে যেমন আছে উড হ্যাভ আস্কড কন্ডিশনাল পারফেক্ট, সেই অনুযায়ী এখানে কিন্তু পরবর্তী ক্লোজটা পাস্ট পারফেক্ট হয়েছে। এইদিকে ঠিক আছে, কারণ একটা ক্লোজ পাস্ট পারফেক্ট মানে অন্যটা কন্ডিশনাল পারফেক্ট, কন্ডিশনাল পারফেক্ট মানে পরেরটা পাস্ট পারফেক্ট, সব ঠিক আছে। এখানে এত পাস্টের সরাসরি, এখানে পাস্ট ওখানে পাস্ট, সব দিকে যখন পাস্ট আর পাস্ট, তুমি এখানে প্রেজেন্ট হয়ে কি করো? তার মানে ভুল। এখানে আর এর জায়গায় হওয়া উচিত ছিল কি? ভুলটা কোথায়? হচ্ছে অপশন ডিতে। কোথায় ভুল? সব দিকে পাস্ট, খুব একটা মাঝখানে প্রেজেন্ট এসে বলে যে কাউন্ট মি। তোমার কাউন্ট করার সময় আছে? বলে বলছি আমি। তাহলে এখানে আর না হলে কি হবে বলে? ওয়্যার। Question 27 বলছে several people have, আমরা একটু মানে রিপিটেড কোশ্চেনটা পাই, তাই না? একটু আগে আমরা এই কোশ্চেনটা পেয়েছিলাম যে এখানে অ্যাপারেন্টলি হবে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। কোশ্চেনটা রিপিট হয়েছে 28 আসে। The jungle boy knows how to cut in but does not know to stop it. আমার হয় এবার আপনারা একটু দেখি, আরে মনে আছে বলছিলাম অথবা বা অথবা অর অথবা নর, এগুলো থাকা মানে আগে পরে সবকিছু কি হবে? সিমিলার।
সিমিলার। তাহলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। জানান তো কোনটা হবে সঠিক উত্তর? মানে এখানে ভুল আছে কোথায়, ঠিক বলতে পারেন কিনা এখানে কোথায় ভুল আছে? বলতে পারবেন? কারা বলতে পারবেন এখানে ভুল আছে কোথায়? আমি কিন্তু ক্লু দিয়েছি, জাস্ট সেই আলোকে আপনারা শুধু উত্তর করলেই পেয়ে যাবেন। কোথায় ভুল আছে খুঁজে বের করে। অ্যান্ড, বাট, অর, নট, দেন, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, আগে পরে যা আছে সবকিছু সিমিলার করতে হয়, তাকে আমরা বলি কি? প্যারালালিজম। জান্নাতুল ফেরদৌস অনেক দিন পর আসলো। কি অবস্থা জান্নাতুল ফেরদৌস, কেমন আছো? অনেকদিন পরও চলে আসলো আমাদের সাথে। তাহলে এখানে ভুলটা সবাই খুঁজে বের করছে না? ভুল বের করছে সি তে, রাইট। জাম্বল সি। যেহেতু বাটের আগে আছে হাউ টু স্টার্ট, তাহলে বাটের পরেও হবে কিন্তু হাউ টু স্টপ। এছাড়া রুল 10 হিসেবে মনে রাখবেন, নো প্লাস 2 প্লাস V1, তা না, বরং নো এর পরে হাউ টু প্লাস V1। ঠিক আছে? যখনই আপনি কোনো কিছু ব্যবহার করবেন জানা বোঝাতে নো, নো এর পরে আপনাকে শুধু টু ভার্ব না, আপনাকে হাউ টু প্লাস ভার্ব। ধরেন আপনি যদি লিখেন যে আমি লিখতে জানি, আমি লিখতে জানি, I know to write, আপনাকে লিখতে হবে I know how to write, জানি কিভাবে লিখতে হবে, how to write, how to read। নো এর পর সরাসরি ইনফিনিটিভ না, জানা বোঝাতে নো এর পরে how to প্লাস V1। আমাদের তাসিন নোবান লিখেছে সাউন্ড কমার্স, সাউন্ডটা বাড়ানোর চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি। সাউন্ড কম তো আসবেই, যে এইটা ভয়া ওদিকে রেখে দিছি, ভয়ার সাথে রেখে নেই, সরি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার আমরা 10 নম্বর নিয়ম বুঝলাম। 29-এ আসি, কি বলছে? মাই বুক হ্যাজ বিন মিসিং ফ্রম মাই রুম টিল ইয়েস্টারডে। জাস্ট আপনারা খুঁজে বের করুন কোথায় ভুল আছে। পাশাপাশি আমি একটা নিয়ম দিব, সেই রুলটা হলো 11, যে যখন দেখবেন একটা সময় ধরে একটা কাজ চলছে এরকম বুঝালে, যদি সেই কাজটা একটা স্টার্টিং টাইম হয়, স্টার্টিং টাইমের পূর্বে আপনাকে সিন্স বসাতে হবে। আর যদি মনে হয় কাজটা কখন শুরু হয়েছে সেটা বলা নেই, বাট মোট কতক্ষণ ধরে চলছে সেটা বলা আছে, মানে টোটাল টাইম, তার পূর্বে বুঝবে ফর। ঠিক আছে? এটা কিন্তু কনফিউজিং। স্টার্টিং টাইমের পূর্বে সিন্স হবে, আর টোটাল টাইমের পূর্বে ফর বসবে। কি বলছি? স্টার্টিং টাইমের পূর্বে সিন্স হবে, আর টোটাল টাইমের পূর্বে ফর বসবে। আমি যদি বলি যে 2015 সাল থেকে এই ভবনটির নির্মাণ কাজ চলছে, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দিস বিল্ডিং হ্যাজ বিন গোয়িং অন সিন্স 2015 দিতে হবে আমাকে, কারণ 2015 স্টার্টিং টাইম। বাট আমি যদি বলি যে বিগত 9 বছর ধরে এই ভবনের নির্মাণ কাজ চলছে, তাহলে আমাকে নিতে হবে ফর, তাপস কি টাকা ফর হবে। তখন আমাকে বলতে হবে যে দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দিস বিল্ডিং হ্যাজ বিন গোয়িং অন ফর 9 years। আচ্ছা, ক্লিয়ার? তাহলে স্টার্টিং টাইমের পূর্বে সিন্স হবে, টোটাল টাইমের পূর্বে বসবে ফর। আচ্ছা, এই নিয়মটা আমরা বুঝে গেলাম। এইবার আমরা আসি 30। The product that you bought at the lower price, the more inferior to the one that we sell at a slightly higher price। ভুল খুঁজে বের করেন, আর আমি আপনাদেরকে রুল 20 দিব। মনে রাখবেন, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, এগুলোকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। হ্যাঁ, প্রেফার, এরা জন্ম থেকেই কম্পারেটিভ ডিগ্রি। সুতরাং
এদের পূর্বে নতুন করে আর মোর ব্যবহার করা যাবে না। এরা যেহেতু জন্ম সুবাদেই কোন ডিগ্রি বলেন, কম্পারেটিভ ডিগ্রি, ল্যাটিন শব্দ এরা। আর মজার বিষয় হলো এদেরকে সুপারলেটিভ ডিগ্রিও করা যায় না। হ্যাঁ, এই জন্য আপনারা সতর্ক থাকবেন যে এদের পূর্বে যদি কখনো মোর বা মোস্ট আপনারা দেখতে পান তাহলে তাকে নিষিদ্ধ করে দিবেন। এদের পূর্বে মোর বা মোস্ট ব্যবহার হয় না। সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, প্রিয়র, ইনফেরিয়র এদের পূর্বে মোর বা মোস্ট বসানো যাবে না। তাহলে এখানে কি মোর ইনফেরিয়র বসবে? বসবে না। তো আমার ভুলটা হচ্ছে বি নাম্বার, এখানে মোর ইনফেরিয়র না হয়ে কি হবে বলেন, ইনফেরিয়র। পার্ট ক্লিয়ার? আচ্ছা, আমার রুল কিন্তু গেল 12। আচ্ছা, এবার আমি আপনাদেরকে 13 নাম্বার রুলটা দিব। 13 নাম্বার রুলটা হলো, খেয়াল করেন, টেন্স অ্যান্ড কন্ডিশনালস। কন্ডিশনালস কি চারটা না? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা দেখবেন, টেন্সের সিকোয়েন্সটা দেখবেন। 14 ইনফিনিটিভের ব্যবহার, ইনফিনিটিভ অ্যান্ড জেরান্ড এই দুইটার ব্যবহার, ইউজেস দেখবেন। আর রুল 15 হলো আমাদের ক্যারিয়ার ম্যাপের শিট থেকে, ক্যারিয়ার ম্যাপের লেকচার শিট থেকে স্টুডেন্টস ওয়ার্ক যে আছে, 3 পয়েন্ট এরর, স্টুডেন্টস ওয়ার্কের যে কোশ্চেনগুলো আছে, স্টুডেন্টস ওয়ার্কের সব প্রশ্ন সমাধান করবেন। সেখানে সম্ভবত 150 কোশ্চেন আছে। এই 3টা কাজ করবেন। আজকে আমি দিলাম 12টা রুল, তার সাথে আর 3টা রুল যোগ করলাম। একটা কি, টেন্স এবং কন্ডিশনালের ব্যবহারগুলো শিখতে হবে, ইনফিনিটিভের ব্যবহার, জেরান্ডের ব্যবহার জানতে হবে, এবং সবশেষে আমাদের ক্যারিয়ার ম্যাপের লেকচার শিট, স্টুডেন্টস ওয়ার্ক এর যে প্রশ্নগুলো সমাধান করতে হবে। অনেকে বলতে পারেন যে স্যার আমি তো ক্যারিয়ার ম্যাপের স্টুডেন্ট না, আমি কি করব? সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা জিআরই বিগ বুক থেকে কিংবা হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন সমাধান। তো আমি বিশ্বাস করি আপনাদেরকে এই মোট 15টা রুলস আমি যা বললাম, এটা যদি আপনারা ঠিকঠাক প্রয়োগ করতে পারেন, 3 পয়েন্ট এরর নিয়ে আপনাদের ইনশাল্লাহ সমস্যা থাকবে না। বাক্য দেখা মাত্রই আপনি এররকে পয়েন্ট করতে পারবেন। তো আজকে ছিল এই আপনাদের সাথে আমার ক্লাস। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে 15টা রুল এর মধ্য দিয়ে এই টপিকের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার। আমি জানি না কতটুকু সফল হয়েছি। শেষের 3টা নিয়ম দেখে অনেকে কষ্ট পাইতেই পারে যে আবার তো পড়তে হবে। হ্যাঁ, ওই 3টা তো পড়তেই হবে। তো আমার রুল মানে কি, নিয়ম। আমি কিন্তু আপনাদেরকে 15টা নিয়ম সম্পর্কে ধারণা দিলাম। তো আমাদের বাংলাদেশ ব্যাংক এডির নিউ ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল। যারা এখনো ভর্তি হননি তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। এবং সেই সাথে জোহায়ের স্যারের ক্লাস হবে আগামীকাল কয়টায়? রাত 9টায়। আগামীকাল রাত 9টায় জোহায়ের জিকে, নাকি জোহায়ের জিকে ক্লাস হবে। তো ক্লাসটা অবশ্যই দেখবেন। ম্যাথ ক্লাসে হবে। সবাই ভালো থাকবেন। আর সবার কাছে একটু দোয়া চাই ভাই, সুস্থ হতে পারতেছি না, প্লিজ সবাই একটু দোয়া করবেন। সবাই একটু দোয়া চাই, আপনাদের দোয়া পেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। সবাই একটু দোয়া করবেন এবং আমিন লিখবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।